আমি এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট ইমিগ্রেশন আমারে আটকায় দেয়। সে আমাদের ওই বিষয়টা জানায় নাই, আমার ওই টিকিটটা ক্যান্সেল হয়। আমি ওই টিকিটটা করছিলাম 3500 রিয়াল, যেটা বাংলা টাকায় মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে আমাদের নিজামউদ্দিন ভাই, ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নিজাম, ভাইয়ের বাড়ি হচ্ছে জামালপুর। ইয়েস। তো নিজাম ভাইয়ের সাথে আমাদের আসলে রিসেন্টলি একটা ইন্টারাকশন হয়, যদিও মোটামুটি তার ফ্যামিলির সকল ধরনের যে ট্রাভেল রিলেটেড কাজ, একবারে ট্রেন টিকিট থেকে শুরু করে বিমান টিকিট, তার কয়েকজন শালা তারাও আমাদের এখান থেকে বিমান টিকিট করেছে, এবং তার ওয়াইফ কিছুদিন আগে কাতার গিয়েছিল, তখন সেও আমাদের থেকে বিমান টিকিট নিয়েছে, প্লাস তার যে বিমান টিকিট ডেট চেঞ্জ করতে হয়েছে সেটা আমরা ইনস্ট্যান্ট করে দিয়েছি, কোনো প্রকারের তাকে কোনো হ্যাসেল পোহাতে আমরা দেই নাই। তো নিজাম ভাইয়ের একটা ঘটনা ভাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবে, যে ঘটনাটা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে। নিজাম ভাই রিসেন্টলি আজকে হচ্ছে তারিখ চলতেছে জুন মাসের 6 তারিখ, 2025 সালের জুন মাসের 6 তারিখ চলতেছে। তো ভাই হচ্ছে বাংলাদেশে আসছে কত তারিখে আসছে? মে মাসের 29 তারিখে। মে মাসের গত মাসের 29 তারিখে আসছে। তো গত মাসের 29 তারিখে ভাই যখন নিয়ত করেছে যে বাংলাদেশে আসবে, তো এর আগে ভাই কাতার থেকে একটা টিকিট করেছিল। তো এই ঘটনাটাই বলবে, এরপরে আমাদের থেকে টিকিট করেছে বাংলাদেশে আসছে, মূল ঘটনাতে ভাই কথা বলবে। আমার ঘটনা হইলো ভাই, আমি যে সময় কোম্পানির ছুটির পেপার দেওয়ার পরে আমার এই কোম্পানি একটা টিকিট দেয়, সেই টিকিটটা হয়েছে কাতারে রয়েছে আপনার কাতারের থেকে হংকংয়ে একটা ট্রানজিট থাকে। সে ওই ট্রাভেলসে তার জানা ছিল না, সে এই ধরনের এক্সপিরিয়েন্স না, এই কারণে আমার ওই টিকিটটা দেয় না, জানি না। আমি এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট ইমিগ্রেশন আমারে আটকায় দেয় যে এই টিকিটে আপনি যাইতে পারবেন না। আমি বললাম কিসের জন্য? সে বলল যে প্রত্যেকটা বাঙালির আপনার হংকংয়ের ট্রানজিটের জন্য ভিসার দরকার হয়, কিন্তু সে আমাদের ওই বিষয়টা জানায় নাই, তার কারণে আমার ওই টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। যাওয়ার পর আমি আপনার সাথে যোগাযোগ করি। আপনি ওই টিকিটটা কত করে করছিলেন? আমি ওই টিকিটটা করছিলাম 3500 রিয়াল, কাতার রিয়াল, যেটা বাংলা টাকায় মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকা। তারপরে আমি এয়ারপোর্ট থেকে আপনার সাথে যোগাযোগ করি যে রিফাত ভাই আমার একটা সাজেশন দেন, আমি কেমনে কি করব। আমি প্রথম ট্রানজিটের হংকংয়ের ট্রানজিটের কথা বলার সাথে সাথে আপনি বললেন যে জায়গায় ভিসা লাগবো। আমি যে সমস্যাটা আমার হয়েছে আপনি আমার বললে দিছেন, আমি বলার আগেই, যেহেতু বিষয়টা আপনি জানেন, কিন্তু ওই বিষয়টা যদি কাতার ট্রাভেলসে আমার বললে দিত, তো আমার এই 1.5 লক্ষ টাকা সমস্যা আমার থাকতো না। তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার ট্রাভেলসের থেকে আমি টিকিট কাটতে আমি বাংলাদেশে ছোট্ট একটা 1 ঘন্টার একটা ট্রানজিটে, দুবাই 1 ঘন্টা একটা ট্রানজিটে আমি বাংলাদেশে চলে আসি। আলহামদুলিল্লাহ, আসার পরে আজকে থেকে তো অনেক বছর থেকে আপনার সাথে সম্পর্ক। আমি যত কাগজপাতি, আমার ওয়াইফের ভিসা প্লাস তার কাগজপাতি প্রসেসিং, টিকিটের থেকে শুরু করে আমি কোনো জায়গায় কোনো হয়রানি হয় নাই। সব 2টা শালার মেন পাওয়ার প্লাস 2টা টিকিট, আমার ওয়াইফের পাসপোর্ট সহ আপনি করছেন। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। আমি চাই যে মানুষ সহজ জায়গায় যে জায়গায় হয়রানি কম থাকে ওই জায়গাটাই বেছে নিক, মানুষের জন্য উপকার হয়, সাথে সাথে আপনিও যেন উপকারী হন, এই জিনিসটাই আমি চাই। আর আসলে আমাদের ভাই কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, যে যদি কাতারের যে ট্রাভেল এজেন্সিটা তাকে টিকিটটা করে দিয়েছে, তার যদি আসলে একটা ট্রানজিট দিলে একটা দেশে যে বিভিন্ন নিয়মকানুন থাকে, প্রতিটা দেশের কিন্তু নিয়মকানুন একরকম না। তো এগুলা যে ট্রাভেল এজেন্সিতে জব করে বা কর্মরত আছে, অথবা ট্রাভেল এজেন্সির ওনার হিসাবে কিন্তু তাদের জানতে হয় যে আসলে ভিসার নিয়ম নীতি কি, টিকিটের নিয়ম নীতি কি। এটা যদি জেনে কেউ টিকিট করতে না পারে, তাহলে এই ভোগান্তি সম্পূর্ণ যাত্রীর উপরে পড়ে। যেই ভোগান্তিতে ভাই পড়েছে, মোটামুটি সে তো বললোই যে 1,40,50,000 টাকার মতো তার লস হয়ে গেল। তো আমরা তাকে ওই মুহূর্তে সাপোর্টটা দিয়েছি, এটা আমাদের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করি যে মানুষ যেন আমাদের দ্বারা কোনো প্রকারের ভোগান্তির শিকার না হয়। এবং একটি টিকিট করার আগে আমরা প্রয়োজনে কিছুক্ষণ সময় নেই যে আসলে এই টিকিট ট্রানজিট আছে, ট্রানজিট আসলে কোনো ঝামেলা আছে কিনা। ট্রানজিট থাকলে আপনার ঝামেলা হতে পারে এইরকম যে অনেক সময় দেখবেন যে ট্রানজিট টিকিটে দেখাচ্ছে যে একটা এয়ারওয়েজ, পরবর্তী ট্রানজিটে অন্য একটা এয়ারওয়েজ, সেখানে কোড শেয়ার আছে কিনা, এয়ারলাইন্স কোড শেয়ার আছে কিনা, এই জিনিসটা বুঝতে হবে। সেখানে আবার কোনো কারণে সেলফ ট্রান্সফার আছে কিনা, সেলফ ট্রান্সফার হবে কিনা, সেলফ ট্রান্সফারের সাথে ব্যাগেজ আছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আসলে এজ এ ট্রাভেল এজেন্সি তাকে জানতে হয়। এগুলো না জানলে আসলে যাত্রীদের ভোগান্তির শেষ নাই। তাছাড়া যেই দেশে সে ট্রানজিটটা করবে সেখানে ট্রানজিট করতে যে কোনো ভিসার প্রয়োজন আছে কিনা, সেখানে কতক্ষণ পর্যন্ত ট্রানজিট করাটা তার জন্য বৈধ আছে, ঠিক আছে, সে কোন নেশনসের, সে বাংলাদেশি। আসলে কিন্তু হংকং এর বিষয়টা যদি আবারও বলি,
যে হংকংয়ে যদি আপনি ট্রানজিট করেন, বাংলাদেশিদের জন্য ভিসা, ট্রানজিট ভিসা লাগবে মাস্ট। আর যদি আপনি দেখা গেছে যে যদি বাংলাদেশি হয়েও যদি আপনার কাছে যদি অস্ট্রেলিয়ান ভিসা থাকে, আমেরিকান ভিসা থাকে, কানাডিয়ান ভিসা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা উল্লেখ করে দেয় যে এই সকল ভিসাধারীদের জন্য ট্রানজিট ভিসাটা প্রয়োজন নাই। তো এই সকল বিষয়গুলো যদি একটি এজেন্সি না জানে, তাহলে সমস্ত ভোগান্তি আসলে আলটিমেটলি যাত্রীদের উপরে পড়ে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের একজন সিঙ্গেল যাত্রীও যেন কোনো প্রকারের ভোগান্তির শিকার না হয়, এভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমিও চাই যে মানুষ আপনার এখানে আসুক, কারণ এখানে কোনো দুর্নীতি নাই, প্লাস এখানে কোনো সার্ভিস যা কথা তাই কাজ। আপনার বললে কাজ করে যে ভাই এই কাজে তো ডিমান্ড, সেম ডিমান্ডে কাজ হয় এখান থেকে। আর কোনো যদি লস হয় ট্রাভেলস কোম্পানি দেয়, কিন্তু আমাদের যাত্রীর উপরে কোনো প্রভাব পড়ে না। আমি চাই যে সাধারণ মানুষ যারা বিদেশ ট্রাভেলস করতে চায় বা কোনো ধরনের ভিসার প্রয়োজন হয়, আমি চাই যে এখানে যোগাযোগ করলে তাদের জন্য ভালো আর কি। জাকওয়ান ট্রাভেলসকে সবসময় আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত।